তারা দেখতে মানুষের মতো, চিন্তা করে মানুষের মতো, আর ডজন ডজন গবেষক এবং সামরিক আভ্যন্তরীণ সূত্রের দাবি অনুযায়ী তারা গোপনে আমাদের মাঝেই বাস করছে। 1973 সালে নেভাদার একটি কলেজের এক তরুণী তার বাড়িতে এক নতুন রুমমেটকে স্বাগত জানিয়েছিল। একটি শান্ত ফ্যাকাশে মেয়ে, যে ঘরের ভেতরেও কালো সানগ্লাস পরে থাকতো এবং সাধারণ গৃহস্থলী যন্ত্রপাতি চালাতে হিমশিম খেত, যেন সে এগুলো আগে কখনো দেখেইনি। তার নাম ছিল রেচেল, এবং যে সরকারি এজেন্ট তার এই বাসস্থানের ব্যবস্থা করেছিল তার মতে সে সম্পূর্ণ মানুষ ছিল না। শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগছে, তাই না? কিন্তু রেচেল হলো সেই অসংখ্য রিপোর্ট করা ঘটনাগুলোর মধ্যে একটি, যেগুলো দশকের পর দশক ধরে চলে আসা একটি কর্মসূচির দিকে ইঙ্গিত করে। একটি নতুন ধরনের সত্তা তৈরির কর্মসূচি, মানব এলিয়েন হাইব্রিড। এটা কি সত্যি হতে পারে? মানব এলিয়েন হাইব্রিডরা কি নিঃশব্দে আমাদের মাঝে হেঁটে বেড়াচ্ছে, নাকি এটি আরেকটি উন্মত্ত ষড়যন্ত্র তত্ত্ব মাত্র? আমরা একসাথে উত্তর খুঁজে বের করব। যন্ত্রমন্ত্রের নতুন অডিও পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। তবে চলুন শুরু করি। আর একটা ব্যাপার, যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই খবরটা অনেকের কাছে পৌঁছানো দরকার। আরও এগিয়ে যাওয়ার আগে আমরা ঠিক কী নিয়ে কথা বলছি তা স্পষ্ট করে নেওয়া যাক। ইউএফও গবেষণা ও অপহরণ সাহিত্যের প্রেক্ষাপটে মানব এলিয়ান হাইব্রিড বলতে এমন এক সত্তাকে বোঝায় যা কথিতভাবে একজন মানুষ এবং একটি বহির্জাগতিক প্রজাতি উভয়ের জৈবিক বৈশিষ্ট্য বহন করে। ধারণাটি নতুন নয়। প্রায় প্রতিটি প্রধান সভ্যতার প্রাচীন গ্রন্থে দেবতা এবং মরণশীলদের মিলনের বর্ণনা আছে, যেখান থেকে অসাধারণ শক্তি ও বুদ্ধিমত্তার অধিকারী সন্তানের জন্ম হয়েছিল। হিব্রু বাইবেলের নেফিলিম, প্রাচীন গ্রীসের অর্ধদেবতারা, মেসোপটেমিয়ার রাজাদের ঐশ্বরিক বংশধারা, এগুলো কি একই ঘটনার প্রাচীন নথিভুক্তি নয়? আধুনিক সময়ে কথোপকথনের বিষয় পরিবর্তিত হয়েছে। 1960-এর দশক থেকে শুরু হয়ে 1980 এবং 1990-এর দশকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে ইউএফও গবেষকরা অপহরণকারীদের সাক্ষ্যে একটি চমকপ্রদ নিদর্শন লক্ষ্য করতে শুরু করেন। বারবার যারা দাবি করেছিলেন যে তাদের এলিয়েন যানে তুলে নেওয়া হয়েছে, তারা অদ্ভুত রকম একই ধরনের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। চিকিৎসা পদ্ধতি, জিনগত নমুনা সংগ্রহ এবং সবচেয়ে উদ্বেগজনকভাবে অদ্ভুত শিশুদের সাথে মুখোমুখি হওয়া, যারা মনে হচ্ছিল আংশিকভাবে তাদেরই। বাড হুইনসেন, ডক্টর ডেভিড জ্যাকবসের মতো গবেষকরা দশকের পর দশক এই বিবরণগুলো সংকলন থেকে কাটিয়েছেন। নিউ ইয়র্কের একজন শিল্পী থেকে ইউএফও তদন্তকারী হয়ে ওঠা হপকিন্স তার কর্মজীবনে শত শত অপহরণকারীর সাক্ষাৎকার নিয়েছেন এবং মিসিং টাইম ও উইটনেসড এর মতো বইয়ের তাদের সাক্ষ্য নথিভুক্ত করেছেন। তিনি যা পেয়েছিলেন তা ছিল গভীরভাবে উদ্বেগজনক। সত্তাগুলো সাধারণত ধূসর চামড়া এবং বড় চোখওয়ালা প্রাণী হিসাবে বর্ণিত, যা এখন জনপ্রিয় সংস্কৃতিতে গেঁথে গেছে। এমন কিছু পরিচালনা করছে বলে মনে হচ্ছিল যা দীর্ঘমেয়াদী জিনগত প্রকল্পের মতো। ডিম্বাণু ও শুক্রাণু নিষ্কাশন করা হচ্ছিল, যানের মধ্যে ভ্রূণ প্রসব করা হচ্ছিল বলে দাবি করা হয়েছিল, এবং পরবর্তী সাক্ষাৎকারে নারী অপহরণকারীদের কাছে শিশুদের উপস্থাপন করা হচ্ছিল ফ্যাকাশে, আবেগহীন, অদ্ভুতভাবে অনুপাতহীন শিশু, যারা পলকহীনভাবে তাকিয়ে থাকত এবং একটি কথা বলতো না। ডক্টর ডেভিড জ্যাকবস আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন, আর 1998 সালের বই দ্য থ্রেটে জ্যাকবস যা বিশ্বাস করতেন তা তুলে ধরেছিলেন। একটি কাঠামোগত এলিয়েন পরিকল্পনা, একটি হাইব্রিড প্রজাতি তৈরি করা যা অলক্ষ্যে পৃথিবীতে বাস করতে পারবে। তার সিদ্ধান্ত স্বস্তিদায়ক ছিল না। যাই ঘটেছিল, তিনি যুক্তি দিয়েছিলেন, তা কল্যাণকর ছিল না। সন্দেহবাদীরা বলবেন যে অপহরণের গল্পগুলো ঘুমের পক্ষাঘাত, মিথ্যা স্মৃতি বা সাংস্কৃতিক দূষণের ফল, এবং তারা বৈধ পয়েন্ট তোলেন। সম্পূর্ণরূপে সম্ভব যে যারা তাদের নিজস্ব কথিত অভিজ্ঞতার সাথে আগে এলিয়েন অপহরণের সম্পর্কে পড়েছেন, তারা কেবল তাদের পড়া থেকে ছবি ধার করেছেন। কিন্তু সেই যুক্তির সমস্যা হলো, সবচেয়ে বিস্তারিত এবং সামঞ্জস্যপূর্ণ অপহরণের অনেক সাক্ষ্যই ধূসর এলিয়েনের ব্যাপক সাংস্কৃতিক ছবির আগে থেকে। বেটি ও বার্নি হিল, যাদের বিখ্যাত 1961 সালের ঘটনাকে প্রথম ব্যাপকভাবে নথিভুক্ত অপহরণের বিবরণ হিসেবে বিবেচনা করা হয়, তারা একটি সাংস্কৃতিক আইকন হওয়ায় বছরের আগেই ধূসর প্রোফাইলের সাথে মিলে যাওয়া
প্রাণীদের বর্ণনা করেছিলেন। হিল মামলাটি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর বেঞ্জামিন সাইমন দ্বারা সম্মোহনীর রিগ্রেশনের মাধ্যমে ব্যাপকভাবে তদন্ত করা হয়েছিল, যিনি উল্লেখ করেছিলেন যে দম্পতির বিবরণ পরস্পরের সাথে উল্লেখযোগ্যভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল, এমনকি আদালতে রিগ্রেস করার সময়ও। তারপর রয়েছে ঘটনার বিশাল পরিমাণ। রপার অর্গানাইজেশন কর্তৃক পরিচালিত 1991 সালের একটি জরিপ অনুযায়ী প্রায় 37 লক্ষ আমেরিকান এলিয়ান অপহরণের সাথে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা পেয়ে থাকতে পারেন। এটি একটি অসাধারণ সংখ্যা। এমনকি যদি সেই বিবরণের 99.99% ব্যাখ্যা করা যায়, তবু অবশিষ্ট অংশ হাজার হাজার পৃথক সাক্ষ্যের প্রতিনিধিত্ব করে, এবং সেগুলো প্রায় সবগুলোতেই হাইব্রিড সূত্র বোনা আছে। নারীরা জানিয়েছেন যে তাদের এমন শিশু দেখানো হয়েছিল যারা তাদের পরিচিত মনে হয়েছিল, শিশু যাদের সাথে তারা কোনো না কোনোভাবে সংযুক্ত বলে জানতেন, যদিও তারা কখনো সন্তান জন্ম দেননি। পুরুষেরা বর্ণনা করেছেন তাদের বলা হয়েছিল যে তারা একটি বৃহত্তর কিছুর অংশ, মহাজাগতিক গুরুত্বের একটি কর্মসূচি। কিছু অপহরণকারী বহু বছর ধরে একই যানে বারবার ফিরে আসার বর্ণনা দিয়েছেন, যেন তারা একটি চলমান গবেষণায় অংশগ্রহণকারী। হোয়াইটলি স্ট্রিবার কমিউনিয়নের বেস্টসেলার লেখক অমানবীয় সত্তাদের সাথে মিথস্ক্রিয়ার বর্ণনা দিয়েছেন, যা ছিল গভীরভাবে ব্যক্তিগত এবং আবেগগতভাবে জটিল। তার বিবরণ প্রথমে কল্পকাহিনী হিসাবে বাতিল করা হয়েছিল, পাঠকদের কাছ থেকে পাওয়া চিঠিতে অপ্রত্যাশিত সমর্থন পেয়েছিলেন। হাজার হাজার মানুষ লিখেছেন যে তারাও এরকম কিছু অনুভব করেছেন, এমন কিছু যা তারা কখনো কাউকে বলেননি। সংস্কৃতি, দশক এবং মহাদেশ জুড়ে এই সামঞ্জস্য গুরুত্ব সহকারে নেওয়ার যোগ্য। এবার রেচেলের গল্প শুনুন। কিন্তু সম্ভবত হাইব্রিড প্রশ্নকে সবচেয়ে তীক্ষ্ণ ও মানবিকভাবে সামনে নিয়ে আসে 1970 সালের দশকের সেই ঘটনাটি, যা তাত্ত্বিক নয়, সত্যিকারভাবে জীবিত ছিল। 1973 সালে মরিসা কাউবেল নামের একজন কলেজ ছাত্রী নেভাদার তার বাড়িতে এক নতুন রুমমেটকে স্বাগত জানিয়েছিলেন। তার বাবা একটি শ্রেণীবদ্ধ সরকারি স্থাপনার সঙ্গে সম্পর্কিত একজন মানুষ ব্যবস্থাটি করেছিলেন। নতুন রুমমেটের নাম ছিল রেচেল। রেচেল ছিল শান্ত, প্রায় অস্বস্তিকরভাবে, তাই সে সবসময় বড় রাউন্ড সানগ্লাস পরে থাকত। ঘরের ভেতরেও সে খুব কম খেত, যদি আদৌ খেত। সে সাধারণ যন্ত্রপাতির সাথে হিমশিম খেত, টেলিভিশন, গ্যাস জ্বালানো, টেলিফোন, যেন সে এগুলো আগে কখনো দেখেনি। সে অন্ধকার পছন্দ করত। সে কখনো কখনো এমনভাবে কথা বলতো যা সামান্য অদ্ভুত মনে হতো, যেন কেউ জীবন্তভাবে নয়, একটি পাঠ্যপুস্তক থেকে ইংরেজি শিখেছে। হেলেন লিটারেটের বই রেচেলস আইজে নথিভুক্ত বিবরণ অনুযায়ী মরিসা শেষ পর্যন্ত তার রুমমেট সম্পর্কে সত্য জানতে পেরেছিলেন। রেচেল, তাকে বিশ্বাস করানো হয়েছিল, সম্পূর্ণ মানুষ ছিল না, সে ছিল একটি হাইব্রিড, একটি কর্মসূচির ফল যা সর্বজনীন জ্ঞানের বাইরে পরিচালিত হচ্ছিল, সরকারি গোপনীয়তা এবং বহির্জাগতিক যোগাযোগের মাঝের ছায়াময় জায়গায়। শারীরিক বিবরণ ছিল চমকপ্রদ। রেচেলের চোখ যে বৈশিষ্ট্য সে সময় লুকিয়ে রাখত, বর্ণনা করা হয়েছিল বড়, গাঢ় এবং সরাসরি তাকালে গভীরভাবে অস্বস্তিকর হিসেবে। তার শরীরে তাপমাত্রা কম ছিল। সে আলোর প্রতি অস্বাভাবিক সংবেদনশীলতা দেখাত এবং সে এক ধরনের বিচ্ছিন্ন প্রশান্তি প্রদর্শন করত, যা একই সাথে শান্তিপূর্ণ এবং গভীরভাবে এলিয়েন ছিল। কিন্তু এখানেই রেচেলের গল্প একটি ঠান্ডা মামলার ফাইল থেকে আলাদা। সে কোনো নমুনা ছিল না, সে কোনো অস্ত্র ছিল না, সে ছিল গভীরভাবে করুণ একটি সত্তা, দুই অস্তিত্বের মাঝে আটকে, কোনোটির সাথেই সম্পূর্ণভাবে মেলানো যায় না। সে একাকিত্ব অনুভব করত, সে সংযোগের জন্য হাত বাড়াতো। মরিসাসের মতে সে হাসত, সে কাঁদত, সে প্রশ্ন করত, মানুষ হওয়ার মানে কি? রেচেলকে মরিসার সাথে রাখার ক্ষেত্রে সরকারের সম্পর্ক কখনো সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়নি। তার বাবা কথিতভাবে একটি স্থাপনায় কাজ করতেন যেখানে রেচেলকে রাখা হয়েছিল, অধ্যয়ন করা হয়েছিল বা অন্যভাবে আটক রাখা হয়েছিল। সেই স্থাপনার সঠিক প্রকৃতি কখনো প্রকাশ্যে জানানো হয়নি। যা জানানো হয়েছিল তা হলো গল্পের সমাপ্তি। রেচেল একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, অন্তত মরিসাকে তাই বলা হয়েছিল। আর অল্পক্ষণ পরে সে সরকারি এজেন্ট হিসেবে যাদের বর্ণনা করেছিল তাদের দ্বারা পরিদর্শিত হয়েছিল, যারা রেচেলের জিনিসপত্র সংগ্রহ করেছিল, তাকে চুপ থাকতে সতর্ক করেছিল এবং অদৃশ্য হয়ে গিয়েছিল। মানবিক এবং অজানার মিলনস্থলে অতিবাহিত রেচেলের সংক্ষিপ্ত জীবন
নিঃশব্দে মুছে দেওয়া হয়েছিল। রেচেল কি সত্যিকারের ছিল? সন্দেহবাদীরা শারীরিক প্রমাণের অভাব ও বিবরণের অনেকাংশে পরোক্ষ প্রকৃতির দিকে ইঙ্গিত করেন, কিন্তু সাক্ষ্যের আবেগগত নির্দিষ্টতা, ছোট ঘরোয়া বিবরণ, শোকের টেক্সচার বা মরিসার বিবরণ জুড়ে চলে, এটিকে একটি ওজন দেয় যা তৈরি করা কঠিন। এবং রেচেলের গল্প আক্ষরিক অর্থে সত্য হোক বা না হোক, একটি হাইব্রিড আখ্যান সম্পর্কে কিছু অপরিহার্য বিষয় ধরে রাখে। এটি কর্মসূচির মানবিক মূল্য যা ব্যক্তিদের পরোয়া করে না। এবার আসে দ্বিতীয় পর্বে, সরকারি সম্পর্ক ও মুক্তারলা। রেচেলের গল্পই একমাত্র জায়গা নয় যেখানে হাইব্রিড আখ্যানে সরকারের ছাপ দেখা যায়, মোটেও না। 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রজেক্ট মুক্তারলা নিয়ে শুনানি করেছিল। এটি গোপন সিআই কর্মসূচি যা দশকের পর দশক ধরে অজ্ঞাতসারে মানব বিষয়ের ওপর অনুমোদনহীন এবং গভীরভাবে অনৈতিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। মন নিয়ন্ত্রণ, মাদক পরীক্ষা, মনস্তাত্ত্বিক নির্যাতন সব ঘটেছিল, এবং সরকার এটি অস্বীকার করেছিল যতক্ষণ না প্রমাণ অস্বীকার করার অযোগ্য হয়ে পড়েছিল। হাইব্রিড কথোপকথনে MKULTR এর প্রাসঙ্গিকতা হলো, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এক ক্ষেত্রে তার নিজের নাগরিকদের ওপর গোপনে পরীক্ষা নিরীক্ষা করতে ইচ্ছুক ছিল, তাহলে কেউ কেন ধরে নেবে যে অন্য কোথাও একটি দৃঢ় নৈতিক রেখা টানে? এর শিক্ষা নয় যে সরকার এটা খারাপ কাজ করছে, এটি হলো জনসাধারণের তত্ত্বাবধান ছাড়াই পরিচালিত অসাধারণ গোপন কর্মসূচি কেবল সম্ভব নয়, এটি প্রাগৈতিহাসিকভাবে নথিভুক্ত। বেশ কয়েকজন প্রাক্তন সামরিক ও গোয়েন্দা অভ্যন্তরীণ ব্যক্তি বছরের পর বছর ধরে দাবি করেছেন যে হাইব্রিড আখ্যানের কাছাকাছি। কেউ কেউ প্রজনন কর্মসূচির কথা বলেছেন, অন্যরা অমানবিক বা আংশিকভাবে মানবিক সত্তাদের আবাসস্থল স্থাপনের কথা বলেছেন। বিবরণ সবসময় অস্পষ্ট, সবসময় অস্বীকারযোগ্য, কিন্তু নিদর্শনটি ইঙ্গিতপূর্ণ। ডিসক্লোজার প্রকল্পের প্রতিষ্ঠাতা ডক্টর স্টিভেন গ্রির উদ্ধার করা বহির্জাগতিক জৈবিক উপাদান সম্পর্কে শ্রেণীবদ্ধ কর্মসূচির বর্ণনাকারী ডজন ডজন প্রাক্তন সামরিক কর্মীর সাক্ষ্য সংগ্রহ করেছেন। সেই উপাদানে বিশেষভাবে হাইব্রিড সত্তা আছে কিনা তা এমন একটি প্রশ্ন যার উত্তরে এখনও কোনো সরকার দলিল দেয়নি, কিন্তু সাক্ষ্য সেদিকে ইঙ্গিত করে। এবং তারপর রয়েছে ভূগর্ভস্থ সুবিধার প্রশ্ন। ডুলস বেস, নিউ মেক্সিকো মরুভূমির নিচে একটি কথিত স্থাপনা, হাইব্রিড পৌরাণিক কাহিনীতে একটি পুনরাবৃত্তি উপাদান হয়ে উঠেছে। অভিযুক্ত হুইলসেল ব্লোয়ারদের মতে বিশেষত পন বেনজুইং এবং পরে ফিল স্নাইডার সুবিধার্থে যৌথ মানব এলিয়ান কার্যক্রমের আবাসস্থল ছিল, যার মধ্যে স্নাইডার যা বর্ণনা করেছেন তা হলো মানব সামরিক কর্মী এবং ধূসর সত্তার মধ্যে একটি বিপর্যয়কর সংঘর্ষ। স্নাইডার 1996 সালে মারা যান, এমন পরিস্থিতিতে যা তার সমর্থকেরা সন্দেহজনক হিসাবে বর্ণনা করেন। এর কিছুই আদালতে প্রমাণযোগ্য নয়, কিন্তু দাবিগুলো সংগ্রহ, মৃত্যু এবং অদৃশ্য হওয়া, অফিসিয়াল নীরবতা এবং দ্রুত বিষয় পরিবর্তনের একটি চিত্র আঁকে যা অন্তত গুরুতর পরীক্ষার যোগ্য। এটি হাইব্রিড আসলে কেমন হবে? এটি সেই প্রশ্ন যা তাত্ত্বিককে নাড়ি ভুড়ি করে দেয়া থেকে আলাদা করে। কর্মসূচি, দলিল, সাক্ষ্য বাদ দিন, একটি মানব এলিয়ান হাইব্রিড আসলে কি? যদি আমরা অপহরণ সাহিত্যকে গুরুত্ব সহকারে নিই, উত্তর হলো মানুষের যথেষ্ট কাছাকাছি যে পাস করতে পারে। পরবর্তী পর্যায়ের হাইব্রিড বিবরণে, যাকে জ্যাকবস তৃতীয় চতুর্থ প্রজন্মের হাইব্রিড বলেছেন, সত্তাগুলো সাধারণ দৃষ্টিতে মানুষ থেকে আলাদাযোগ্য নয় বলে বর্ণনা করা হয়েছে। তাদের স্বাভাবিক অনুপাত, স্বাভাবিক ত্বকের রং, স্বাভাবিক চুল, কেবল বিবরণের পার্থক্য উদ্ভূত হয়। একটু বেশি দীর্ঘ নিশ্চলতা, চোখ বা প্রত্যাশিত উপায়ে আবেগ প্রকাশ করে না, শরীরের তাপমাত্রা যা অদ্ভুতভাবে কম, ছোট কথা এবং সামাজিক প্রতিফলনের অনুপস্থিতি যা বেশিরভাগ মানুষ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে। পরিচিত শোনানো উচিত, কারণ এগুলো এমন বর্ণনাও যা মানুষ অন্য মানুষকে দেয়। অটিজম স্পেকট্রামে থাকা মানুষ, নির্দিষ্ট স্নায়বিক অবস্থায় লোক যারা কেবল অন্তর্মুখী বা ভিন্ন, যা একটি অস্বস্তিকর প্রশ্ন উত্থাপন করে, আমরা কিভাবে জানব? এই ক্ষেত্রে কিছু গবেষক গত কয়েক দশকে নন নিউরোটাইপিক্যাল বৈশিষ্ট্য প্রদর্শনকারী ব্যক্তিদের নতুনভাবে নির্ণয় করার নাটকীয় বৃদ্ধির দিকে মনোযোগ আকর্ষণ করেছেন এবং সতর্কতার সাথে বিতর্কিতভাবে পরামর্শ দিয়েছেন যে এই পরিবর্তনের কিছু অংশ ভালো ডায়াগনস্টিক সরঞ্জাম এবং সামাজিক সচেতনতার বাইরে অন্য কিছুর সাথে সংযুক্ত হতে পারে। এটি একটি উস্কানিমূলক ধারণা এবং একটি যা মূলধারার বিজ্ঞান স্পষ্টভাবে
প্রত্যাখ্যান করে। কিন্তু এই হাইব্রিড আখ্যানের গভীর উদ্বেগের কথা বলে। হাইব্রিডগুলো দানব নয়, বরং তারা আলাদা আলাদা করার যোগ্য নয়। তারা এখানে আছে কর্মসূচি, যদি এটি বিদ্যমান থাকে, ইতিমধ্যে সম্পূর্ণ। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে জ্যাকবস নিজেই তার মৃত্যুর আগে পরিচালিত সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি বিশ্বাস করতেন হাইব্রিডাইজেশন কর্মসূচি তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে হাইব্রিডগুলো মানব সমাজে একীভূত হচ্ছে এবং লক্ষ্যটি কোনো প্রচলিত সামরিক অর্থে আক্রমণ নয়, বরং কিছু সূক্ষ্ম এবং কিছু উপায়ে আরও বিরক্তিকর এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে গ্রহীয় তত্ত্বাবধানের ধীরে ধীরে স্থানান্তর। আচ্ছা, এবার দেখুন একটা প্রশ্ন আসে যে তারা কি ইতিমধ্যে এখানে আছে? এখন সেই প্রশ্নে আসা যাক যার দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যদি হাইব্রিড কর্মসূচি সত্যিকারের হয়, যদি এটি দশকের পর দশক ধরে চলছে, যদি এটি এতটাই এগিয়ে গেছে যে পরবর্তী প্রজন্মের হাইব্রিডগুলো কার্যকরীভাবে সাধারণ মানুষ থেকে আলাদা করার যোগ্য নয়, তাহলে আমাদের শিরোনামের প্রশ্নের উত্তর প্রায় নিশ্চিতভাবে হ্যাঁ, তারা ইতিমধ্যে এখানে আছে। কিন্তু এর প্রকৃত অর্থ কী তা নিয়ে সতর্কতার সাথে ভাবা যাক। যদি আপনি জ্যাকবসের মডেলে বিশ্বাস করেন, একটি নির্দিষ্ট এজেন্ডা সহ কাঠামোগত উদ্দেশ্যমূলক কর্মসূচি, তাহলে হাইব্রিডগুলো কারো এজেন্ট হিসাবে এখানে আছে, অগ্রদূত, সাংস্কৃতিক একীভূতকারী, কিছু আসছে তার পুরোভাগে। এটি একটি ভীতিকর ব্যাখ্যা এবং একটি যা জ্যাকবস নিজেই গ্রহণ করেছিলেন তার অনেক সহকর্মীর উদ্বেগের জায়গায়। কিন্তু অন্য একটি ব্যাখ্যা যে এটি রেচেলের গল্প, তার শান্ত দুঃখে নিঃশব্দে পরামর্শ দেয়। যদি হাইব্রিডগুলি এজেন্ট না হয়, যদি তারা মানুষ হয়, সত্তারা একটি বিশ্বে জন্মগ্রহণ করেছে যা তাদের মিটমাট করার জন্য নিজেকে ডিজাইন করেনি। তারা একটি জৈবিক উত্তরাধিকার বহন করে যা তারা বেছে নেয়নি, এমন একটি অস্তিত্ব নেভিগেট করেছে যা তাদের মানবিক বা অমানবিক কোনো দিকেই সম্পূর্ণভাবে অন্তর্গত নয়। যদি অনুপ্রবেশকারীর পরিবর্তে তারা কেবল হারিয়ে গেছে। অস্ট্রেলিয়ান গবেষক ডেভিড মেরি রডওয়েল, যিনি হাইব্রিড বা স্টার শিশু হওয়ার দাবিদার ব্যক্তির সাথে ব্যাপকভাবে কাজ করেছেন, এমন মানুষদের সাথে দেখা করার বর্ণনা দেন যারা মানব সামাজিক নিয়মের সাথে গভীরভাবে বিদেশি মনে করেন। দুর্বলতার কারণ নয়, বরং কারণ তারা সত্যিকার অর্থে সাংবিধানিকভাবে ভিন্ন। তারা মানুষের খাবারের সাথে লড়াই করে, তারা মানবিক আবেগ দ্বারা অভিভূত হয়, তারা এমন কিছুর দিকে গভীর টান অনুভব করে যার নাম দিতে পারে না। রডওয়েল এই ব্যক্তিদের নিউ হিউম্যানস বলেন। তিনি বিশ্বাস করেন তারা হুমকি নয়, তিনি বিশ্বাস করেন তারা পরবর্তী অধ্যায়। সত্যটা আসলে কি আমরা জানি না, এবং সম্ভবত সবচেয়ে সৎ কথা হলো আমাদের কাছে এখনও জানার সরঞ্জাম নেই। ঘটনাটি এমন একটি স্থানে বিদ্যমান যা মূলধারার বিজ্ঞান সম্পূর্ণরূপে পরীক্ষা করতে বেছে নেয়নি। আংশিকভাবে কারণ প্রমাণ যাচাই করা সত্যিই কঠিন, এবং আংশিকভাবে কারণ যদি সত্যি হয় তাহলে এর প্রভাব এত বিস্ময়কর যে বৈজ্ঞানিক সম্প্রদায়ের সেগুলো সরাসরি দেখার একটি সম্মিলিত প্রতিরোধ রয়েছে। আমরা কি জানি, কি জানি না, এবং দুটির মাঝের অস্বস্তিকর অঞ্চলে কি আছে তা নিয়ে সৎ থাকা যাক। আমরা যা জানি, অনেক দশক সংস্কৃতি ও দেশ জুড়ে অপহরণকারীদের কাছ থেকে প্রচুর এবং উল্লেখযোগ্যভাবে সামঞ্জস্যপূর্ণ সাক্ষ্যের একটি সংস্থা রয়েছে, জিনগত উপাদান এবং হাইব্রিড সন্ততি সহ একটি কর্মসূচির বর্ণনা করে। আমরা জানি যে গুরুত্বপূর্ণ গবেষকরা ফ্রিঞ্জ ব্যক্তিত্ব নয়, বরং বার্ড হপকিন্স, ডক্টর ডেভিড জ্যাকবস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর জন ম্যাকের মতো স্বীকৃত পণ্ডিত তদন্তকারীরা এই বিষয়ে তাদের কর্মজীবনের উল্লেখযোগ্য অংশ উৎসর্গ করেছেন এবং উপসংহারে এসেছেন যে তারা যে মানুষের সাক্ষাৎকার নিয়েছেন তাদের সাথে কিছু বাস্তব ঘটেছিল। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ঐতিহাসিকভাবে অসাধারণ নৈতিক স্পষ্টতার গোপন কর্মসূচি পরিচালনা করেছে। আমরা জানি যে শ্রেণীবদ্ধ সুবিধার সাথে সংযুক্ত কিছু ব্যক্তি অমানবিক জৈবিক উপাদান এবং হাইব্রিড কর্মসূচি সম্পর্কে নির্দিষ্ট বিস্তারিত দাবি করেছেন, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন এমনভাবে মারা গেছেন যা তাদের পরিবার এবং সহকর্মীরা সন্দেহজনক মনে করেছেন। এবং আমরা জানি যে কমপক্ষে কিছু বিবরণ রেচেলের মতো এমন ধরনের আবেগগত টেক্সচার বহন করে যা তৈরি করা কঠিন। আমরা যা জানি না, আমাদের কাছে মানব এলিয়ান হাইব্রিডের অস্তিত্ব নিশ্চিত করে একটিও শারীরিক পরীক্ষাযোগ্য সর্বসাধারণে যাচাই করা প্রমাণের অংশ নেই। কোনো ডিএনএ নমুনা নেই, কোনো দেহ নেই, কোনো অফিসিয়াল দলিল নেই। প্রতিটি কংক্রিট দাবি হয় হারিয়ে গেছে, দমন করা হয়েছে, বা কঠোর যাচাইয়ের টিকে থাকতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞানে প্রমাণের অনুপস্থিতির প্রমাণ নয়, কিন্তু এর মানে হলো আমরা গভীরভাবে বাধ্যকারী রাজ্যের বাইরে প্রমাণিত রাজ্যে যেতে পারছি না। আচ্ছা, এর মাঝখানে কি আছে? সব কিছু এমন সাক্ষ্য যা উপেক্ষা করার পক্ষে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং যাচাই করার পক্ষে অনেক বেশি অযাচাইযোগ্য। অফিসিয়াল নীরবতা যা নিরপেক্ষ নয়, ইচ্ছাকৃত বলে মনে হয়,
এমন মানুষের আবেগগত বাস্তবতা যারা এমন কিছু নিয়ে বেঁচে আছেন যা তাদের স্থায়ীভাবে পরিবর্তন করেছে। বাহ্যিক বিশ্ব তাদের বিশ্বাস করতে বেছে নিক বা না নিক। হাইব্রিড প্রশ্ন মানব অভিজ্ঞতার কিছু গভীরতম অনিশ্চয়তার সাথে একটি হিসাব নিকাশ বাধ্য করে। কি আমাদের মানুষ করে, আমরা এই গ্রহে কার সাথে ভাগ করি, এবং আমাদের সভ্যতার অফিসিয়াল গল্পের কতটুকু আসলে আমাদের কাছে বলা হয়েছে। তার শেষ বছরগুলোতে ডক্টর জন ম্যাক, একজন হার্ভার্ড মনোরোগ বিশেষজ্ঞ যিনি পুলিৎজার পুরস্কার জিতেছিলেন এবং তারপর অপহরণের বিবরণকে গুরুত্ব সহকারে নিয়ে তার সমগ্র খ্যাতি ঝুঁকিতে ফেলেছিলেন, এমন কিছু বলেছিলেন যা এই ক্ষেত্রে অনেক মানুষের মনে রয়ে গেছে। তিনি বলেছিলেন যে অপহরণের ঘটনা যাই হোক না কেন, মানুষের সাথে কিছু করা হয়েছে বা করেছে বলে মনে হচ্ছিল। এটি সম্ভবের ধারণাকে প্রসারিত করছিল। এটি মহাবিশ্ব সম্পর্কে তাদের বোঝাপড়া ভেঙে দিয়েছিল। এটি তার অদ্ভুত এবং ভয়ঙ্কর উপায়ে একটি আমন্ত্রণ ছিল। কিন্তু কিসের আমন্ত্রণ? সেটি অসম্ভব। সেই প্রশ্ন যা আমাদের জিজ্ঞাসা করতে শুরু করতে হবে। হাইব্রিড কর্মসূচি কি বাস্তব? এটি কি চলছে? তারা কি এখানেই আছে? এটি এখন বিজ্ঞান বনাম ব্যক্তিগত সাক্ষ্য, অস্বীকার বনাম প্রকাশ, এবং সত্য সব সময়ের মতো এমন কোথাও আছে যেখানে আমরা এখনও সাহস করে তাকাইনি। আপনি কি মনে করেন? আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আপনাদের মতামত এখানে জানাবেন। পডকাস্ট ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করবেন। চ্যানেলটি অনেক পুরনো হলেও নতুন, আগের চ্যানেলটি নেই, নতুনভাবে শুরু করেছি অডিও পডকাস্টের মাধ্যমে। সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নতুন পর্বে কী কী দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। অসংখ্য ধন্যবাদ।